তাহলে আজকে আমরা দেখি যে মানে গতকাল তো আমরা গতদিন তো আমরা রেফারেন্সিং শিখছি। আজকে আমরা দেখি যে রিসার্চ পেপার আমরা কিভাবে পড়বো বা রিসার্চ পেপার আমরা পড়ে প্রসেসটা কি রিসার্চ পেপার পড়ার, এবং পড়ার পর আমরা রিসার্চ পেপার থেকে কোন কোন ইনফরমেশন এক্সট্রাক্ট করব রিসার্চ পেপার থেকে, বা এবং আমরা কত ইফেক্টিভলি একটা রিসার্চ পেপার পড়ে সেটা বুঝতে পারি, সেটা আজকে আমরা তাহলে শেখার চেষ্টা করবো আর কি। তো আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তাহলে আমরা আমি গতকাল দিন দেখাইছিলাম যে গুগল স্কলার থেকে আমরা কিভাবে পেপার সার্চ করি। তো আজকে দেখি যে যে কোনো একটা টপিকের উপর আমরা একটা পেপার নিব। তো আপনাদের কোনো চয়েস থাকলে বলতে পারেন যে এই টপিকের উপর আমরা পেপার পড়বো। যদি চয়েস না থাকে তাহলে আমি আমার চয়েস অনুযায়ী দেখাই। আছে কারো কোনো স্পেশাল টপিক যে এই টপিকের উপর পেপার দেখতে চাচ্ছেন? নাই? তাহলে আমরা দেখি যে মেশিন লার্নিং এন্ড আইওটি এন্ড সিকিউরিটির উপর আমরা পেপার দেখি, অথবা আমরা ডিটেকশন, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা একটা শর্ট পেপার, 6 পেজের পেপার। আমরা এই পেপারটা তাহলে পড়বো এবং বোঝার চেষ্টা করব যে একটা রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় ইফেক্টিভলি, এবং রিসার্চ পেপার পড়ার পরে রিসার্চ পেপার থেকে আমরা কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করব আমাদের মানে রিসার্চ পেপার পড়ার পারপাসটা কি। রিসার্চ পেপার পড়ার পারপাস হচ্ছে আমি যে রিসার্চ পেপারটা লিখবো সেটার লেখার জন্য আমার কিছু ইনফরমেশন দরকার। সেই ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো? আমার অন্যান্য যে রিসার্চ পেপারগুলো আছে সেখান থেকে পাবো। আচ্ছা, তো প্রথমে রিসার্চ পেপার লিখতে হলে আগে আমাদেরকে টপিক ফিক্সড করতে হয় যে আমি কোন টপিকে রিসার্চ পেপার লিখবো। আচ্ছা, আমার কথা যদি শোনা না যায় বা কোনো জায়গায় যদি প্রবলেম হয় তাহলে বলেন আমাকে। আচ্ছা, তাহলে ফর এক্সাম্পল আমি টপিক ফিক্সড সিলেক্ট করলাম যে আমি আইওটি নেটওয়ার্কে ম্যালওয়্যার ডিটেকশনের উপরে একটা রিসার্চের কাজ করব, এবং আমার যে রিসার্চের কাজটা থাকবে বা আমি যে প্রজেক্টটা করব সেটা আমি পেপার আকারে পাবলিশ করব। পেপার আকারে পাবলিশ করার পারপাসটা কি? পেপার আকারে পাবলিশ করার পারপাস হচ্ছে আমি যে কাজটা করছি বা আমি যে মডেলটা প্রপোজ করছি সেটা আমি অন্যান্য রিসার্চারদের সাথে শেয়ার করতে চাই। যদি আমি শেয়ার করতে চাই বা অন্যান্য রিসার্চারদের দেখাতে চাই যে এটা আমার মডেল বা এই মডেলটা আমি প্রপোজ করছি, তাহলে তাহলে আমার রিসার্চ পেপার পাবলিশ করলাম আর কি। তো এখন আমি যখন রিসার্চ ওয়ার্ক করব, ফর এক্সাম্পল ম্যালওয়্যার ডিটেকশনের উপর আমি যখন কোনো একটা নতুন মডেল প্রপোজ করব, তখন অবশ্যই আমাকে দেখতে হবে যে এক্সিস্টিং কি কি রিসার্চ ওয়ার্ক আছে। এক্সিস্টিং রিসার্চ ওয়ার্ক বলতে অন্যান্য রিসার্চাররা কি ধরনের মডেল প্রপোজ করছে ম্যালওয়্যার ডিটেকশনের ক্ষেত্রে। এটা আমার দেখা কেন প্রয়োজন? কারণ দেখা গেল যে আমি কোনো একটা মডেল ইনভেন্ট করলাম বা আমি কোনো একটা মডেল ডিজাইন করলাম, কিন্তু আমি মানে অন্যান্যদের রিসার্চ ওয়ার্ক না দেখেই আমি নিজের ইচ্ছা মতো একটা মডেল ডিজাইন করলাম। তখন দেখা যাবে যে আমার মডেলটা অলরেডি অন্য কেউ প্রপোজ করছে তাদের রিসার্চ পেপারে। তখন কিন্তু আর আমার রিসার্চ ওয়ার্কটার কোনো ভ্যালু থাকলো না, আমার রিসার্চ ওয়ার্কের কোনো সিগনিফিকেন্স থাকলো না, কারণ অলরেডি সেটা এক্সিস্ট করতেছে। এটাকে যদি আরো সিম্পল ভাবে বলি, ফর এক্সাম্পল কি বলবো, মানে যে আমি একটা কম্পিউটার বানাইলাম, তো কম্পিউটার তো অলরেডি এক্সিস্ট করতেছে, সুতরাং আমি যে কম্পিউটারটা তৈরি করলাম সেটার তো কোনো ভ্যালু থাকলো না বা সিগনিফিকেন্স থাকলো না। তো এরকম এই কারণেই আমরা কোনো একটা টপিকে কাজ করতে গেলে তার আগে আমার দেখতে হবে যে ওই টপিকে অন্যান্যরা কি কি কাজ করছে। যখন আমি অন্যান্যদের কাজ দেখতে পাবো বা ইভালুয়েট করব, পড়বো, তখন তাদের আমার একটা আইডিয়া হবে যে আসলে কি কি নিয়ে কাজ হয়েছে, এবং তখন আমি বুঝতে পারবো যে এই এই বিষয়গুলোর উপর কাজ হয়েছে, কিন্তু এখনো কিছু প্রবলেম বা গ্যাপ থেকে গেছে। সেই গ্যাপ গুলাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে
অন্যান্যদের রিসার্চ পেপার পড়ে যখন আমি গ্যাপ এবং প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, তখনই হচ্ছে আমি নতুন কোনো মডেল আমি ডিজাইন করলে সেটার একটা সিগনিফিকেন্স থাকবে বা ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে দেখাই। তাহলে হচ্ছে আমাদের প্রথমে আমরা অন্যান্যদের রিসার্চ পেপার পড়বো, এটাকে বলা হয় লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ। আচ্ছা, তাহলে লিটারেচার রিভিউয়ে আমরা কি করি, আমরা হচ্ছে এক্সিস্টিং পেপার পড়ি। এখন এক্সিস্টিং পেপার আমি কতগুলো পড়বো? ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি যে ম্যালওয়্যার ডিটেকশনের উপরে আইওটি অ্যান্ড মেশিন লার্নিং অ্যান্ড ম্যালওয়্যার ডিটেকশন, এখানে দেখা যাচ্ছে 16,500 রেজাল্টস। তার মানে 16,500টা এই এই রিলেটেড পেপার আমাদের সার্চ রেজাল্টে আসছে। তাহলে কি আমি 16,500টা পেপার পড়বো না, আর এটা পড়া কখনো পসিবল না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রিভিয়াস 2 বছর বা 3 বছরের পেপার দেখে থাকি আর কি। এবং আরো কিছু সর্টিং ক্রাইটেরিয়া আছে। ফর এক্সাম্পল আমরা কিছু কিছু পিরিয়ডিক্যালস থাকে বা কিছু কিছু ম্যাগাজিন থাকে, সেগুলোকে আমরা এক্সক্লুড করতে পারি, বা আমাদের সার্চ ক্রাইটেরিয়া আরো স্পেসিফিক করতে পারি। যেমন মেশিন লার্নিং ব্রড ক্যাটাগরি হয়ে গেছে। মেশিন লার্নিং এর মধ্যে আমি চাচ্ছি যে আমি সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এবং নিউরাল নেটওয়ার্ক দিয়ে যে ম্যালওয়্যার ডিটেকশন সেই ধরনের কাজ করবো। তাহলে কিন্তু আমার রিসার্চ এরিয়াটা, ওয়ার্কের এরিয়াটা আরো স্পেসিফিক হয়ে গেলো, আরো কনসাইজ হলো। ওকে, প্রথমে আমি দেখলাম যে মেশিন লার্নিং দিয়ে আমরা সার্চ করলে 16,500 রেজাল্ট পাওয়া গেছে। এখন যদি সিএনএন দিয়ে সার্চ করি তাহলে দেখা গেল যে 3,090টা রেজাল্ট পাওয়া গেল। তার মানে কিন্তু আমি আরো ডিপে ঢুকতেছি, মানে আরো আমার রিসার্চ ওয়ার্কটা আরো ন্যারো করতেছি। ওকে, তাহলে এখন আমরা যদি ইয়ারের রেঞ্জে যাই, যে ফর এক্সাম্পল আমি এটা 2021, তাহলে আমি পেপার পড়বো হচ্ছে 2018 থেকে 2020 পর্যন্ত বা 2021 পর্যন্ত পেপার পড়বো। তাহলে কিন্তু আমাদের সার্চ রেজাল্ট আরো কমে আসবে, যেমন 2,700 রেজাল্ট আসছে। ঠিক আছে, সো এরকম করে কমানো যায়। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা ভুলে যাবো আমি পরে, সেটা হচ্ছে যে আমি একটা টপিক সিলেক্ট করলাম, এখন এই টপিকটার উপরে অন্যান্যরা কাজ করতেছে কিনা বা এই টপিকটা ট্রেন্ডিং টপিক কিনা সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার একটা খুবই সিম্পল ওয়ে আছে। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল সিএনএন আইওটি অ্যান্ড ম্যালওয়্যার ডিটেকশন, এই টপিকের উপরে আমরা কাজ করবো। তার মানে আইওটি নেটওয়ার্কে ম্যালওয়্যার ডিটেকশন, ম্যালওয়্যার তো আমরা সবাই জানি যে ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালিশিয়াস কোড, যেটা কোনো কম্পিউটার নেটওয়ার্ক বা কম্পিউটার সিস্টেমে কেউ ইনজেক্ট করলে সেটা সাইবার অ্যাটাক করতে সাহায্য করে আর কি। তো এখানে সিএনএন হচ্ছে মেথড, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এই মেথড দিয়ে আইওটি নেটওয়ার্কে ম্যালওয়্যার ডিটেকশনের জন্য আমরা পেপার সার্চ করলাম। তাহলে পেপারে আমরা এই পেপারগুলো পাইলাম 2018 থেকে 2021 মধ্যে। ফর এক্সাম্পল প্রথম পেপারটা কি বলছে, আইওটি বটনেট ডিটেকশন অ্যাপ্রোচ বেসড অন পিএসআই গ্রাফ এন্ড ডিজিসিএনএন ক্লাসিফায়ার। ওকে, সো এই যে পেপারগুলো পাইলাম, আচ্ছা কি যেন বলতে চাইলাম আমি, ও হ্যাঁ, ট্রেন্ডিং টপিক কিনা সেটা কিভাবে বুঝবো? যেমন আমি যদি শুধু 2018-তে দেখি কতগুলো কাজ হয়েছে এই টপিকের উপরে, সার্চ করলে দেখা যাবে যে মাত্র 332টা আমরা রেজাল্ট পাচ্ছি। তার মানে 332টা রেজাল্ট 2018-তে 332টা পেপার পাবলিশ হয়েছে। এখন যদি আমরা 2019-এ দেখি কতগুলো পেপার পাবলিশ হয়েছে, দেখা গেল যে 575টা রেজাল্ট আমরা পাইলাম, মানে 575টা পেপার পাবলিশ হয়েছে। সো প্রতি বছর এই এরিয়াতে আমার পেপারের পাবলিশের সংখ্যা বাড়তেছে। তার মানে আমি এটা বুঝতেছি যে এই এরিয়াতে কাজ অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, যখন আমি দেখবো যে আবার 2020-এ যদি আমরা দেখি, 2020-এ দেখা গেলো 1,120টা পেপার পাবলিশ হয়েছে। তার মানে প্রত্যেক বছর এই এরিয়াতে পেপারের সংখ্যা বাড়তেছে, পেপার পাবলিকেশনের সংখ্যা বাড়তেছে। তার মানে এই এরিয়াটা, এই টপিকটা একটা ট্রেন্ডিং টপিক, এই টপিকের উপরে অনেক রিসার্চ কাজ হচ্ছে। কিন্তু আমি যদি দেখি যে কোনো একটা টপিকের সার্চ রেজাল্ট প্রতি বছর কমতেছে, ফর এক্সাম্পল 2019-এ ছিল 500, 2020-এ যদি আমি পাই 300, তার মানে ওই এরিয়াটা আসলে স্যাচুরেট হয়ে গেছে, ওই এরিয়াতে আর নতুন করে কাজ করার কিছু নাই। তো এটা হচ্ছে একটা বোঝার উপায় যে আমি কোনো একটা টপিক সিলেক্ট করলে সেই টপিকটা কতটুকু ট্রেন্ডিং টপিক, কতটুকু সেই টপিকটা নিয়ে অন্য
কেউ কাজ করতেছে কিনা, সেটা হচ্ছে একটা বোঝার উপায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে লিটারেচার রিভিউয়ে ছিলাম, যে লিটারেচার রিভিউ করতে হবে, যে আমার একটা পেপার পড়ে দেখতে হবে যে ওই পেপারের মধ্যে অথররা কি 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 ধরনের মডেল প্রপোজ করছে এবং সেই মডেলের কোনো লিমিটেশনস আছে কিনা। সো রিসার্চের বেসিক কাজই হচ্ছে যে আমরা এক্সিস্টিং কতগুলো মডেল সম্পর্কে পড়াশোনা করব, পড়াশোনা করার পরে তারপরে আমরা সেখান থেকে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা ট্রাই করব বা রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করা ট্রাই করব। এবং যদি আমরা কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারি, তখন হচ্ছে আমরা একটা সলিউশন দিব যে সলিউশন দিয়ে আমরা ওই প্রবলেমটাকে ওভারকাম করতে পারি। তো একটা রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা। ফর এক্সাম্পল, আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন আমার ফার্স্ট পেপার লিখি, সেটা ছিল 2017-এর কথা, তখন আমার প্রবলেম ওইটা আমার প্রথম কাজ ছিল। সো আমার প্রবলেম ফাইন্ড আউট করতেই 4 to 5 মান্থস লাগছে। সো যখন আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারবো, এর পরের স্টেপগুলো অনেক ইজি অ্যাকচুয়ালি। কারণ প্রবলেম আইডেন্টিফাই করতে পারলে আমরা এক্সিস্টিং কোনো সলিউশন অ্যাপ্লাই করতে পারি বা আমরা নিজেরা কোনো সলিউশন দিতে পারি। সো সলিউশনটা বের করা খুব একটা ডিফিকাল্ট না, প্রবলেমটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। সো তো আজকে আমরা দেখবো যে লিটারেচার রিভিউ আমরা কিভাবে করি। তো লিটারেচার রিভিউ করার পরে আমরা লিটারেচার রিভিউ থেকে রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করি, রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন। সো রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন করার পরে আমরা একটা সলিউশন প্রপোজ করি, যে সলিউশন দিয়ে আমরা সলিউশন প্রপোজিং সলিউশন হতে পারে কোনো নিউ সলিউশন অথবা এক্সিস্টিং সলিউশন। সো এক্সিস্টিং সলিউশন টু মিটিগেট দি অ্যাবাভ প্রবলেম। তারপরে আমাদের যে সলিউশনটা আমরা প্রপোজ করলাম, এটার তো আমাকে ইভালুয়েট করতে হবে যে আমার প্রপোজ সলিউশনটা কতটুকু ইফেক্টিভ বা কতটুকু তার পারফরমেন্সটা কেমন। সেই তখন হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট আসে। এক্সপেরিমেন্ট, দ্যাট মিনস আমরা এক্সপেরিমেন্ট করি আমাদের সলিউশনের উপরে। এক্সপেরিমেন্ট করার পরে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করি। আমাদের এক্সপেরিমেন্ট থেকে যে রেজাল্ট আসে সেই রেজাল্ট আমরা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পরে আমরা আমাদের কমেন্টস দিই, অর ডিসকাশন বলি আমরা এটাকে, ডিসকাশন বলি। তারপরে হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা আমাদের রিসার্চ ওয়ার্কে করে ফেলবো, তারপরে কিন্তু আমাদের পেপার লেখা খুবই ইজি। ঠিক আছে, তাহলে আমাদের স্টেপগুলো মনে রাখতে হবে যে আমরা যদি কোনো একটা রিসার্চ ওয়ার্ক করতে যাই, তাহলে আমাদের প্রথমেই টপিক সিলেকশনের পরে আমাদের লিটারেচার রিভিউ করতে হবে। দ্যাট মিনস অন্যান্য অথবা যে পেপার পাবলিশ করছে সেই পেপারগুলো আমাদেরকে পড়তে হবে, এবং পড়ার পরে এবং এটা শুধু নর্মালি পড়লে হবে না, এটা ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। এটা আমি একটু পরেই দেখাবো যে কিভাবে আমরা রিভিউ করব একটা পেপার। তারপরে হচ্ছে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব, সেখান থেকে প্রবলেম আইডেন্টিফাই করার পরে আমরা হচ্ছে একটা সলিউশন প্রপোজ করব, যে সলিউশনটা হতে পারে নিউ কোনো সলিউশন, একবারেই নিউ বলতে একবারেই নিউ, যেটা অন্য কেউই প্রপোজ করে নাই। সো এরকম কোনো সলিউশন হতে পারে, অথবা দেখা যেতে পারে যে আমরা অন্যান্য এক্সিস্টিং সলিউশন দেখতে পারি, যেমন অনলাইনে অনেক ব্রিলিয়ান্ট বা অনেক অনেক এক্সপার্ট মানুষজন আছে যারা ব্লগে অনেক কিছু তাদের আইডিয়া শেয়ার করে, সেখানে আমরা দেখতে পারি, দেখে হচ্ছে সলিউশন নিয়ে আইডিয়া নিতে পারি। তারপরে হচ্ছে আমরা একটা সলিউশন প্রপোজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করব আমাদের সলিউশনের উপরে। এক্সপেরিমেন্ট করার পরে আমরা যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট পাবো সেটাকে আমরা অ্যানালাইসিস করব, এবং অ্যানালাইসিস করার পরে দেখব যে আমাদের সলিউশনটা কি আসলে ইফেক্টিভ কিনা, ভালো কোনো রেজাল্ট দিচ্ছে কিনা। আমরা আমাদের যে লিটারেচার রিভিউ করব, সেখানে আমরা অন্যান্য অথররা যে রেজাল্ট পাইছে সেই রেজাল্টের সাথে আমাদের রেজাল্টকেও কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করে দেখব যে আমাদের সলিউশন তাদের রেজাল্ট থেকে ভালো রেজাল্ট দিচ্ছে কিনা। যদি ভালো রেজাল্ট দেয় তাহলে অবশ্যই আমার সলিউশন ভ্যালুয়েবল, বাট যদি খারাপ দেয় তখন আমি কি করব, আমার এক্সিস্টিং সলিউশন বা নিউ সলিউশনকে মডিফাই করার ট্রাই করব। মানে আমি যে সলিউশনটা প্রপোজ করছি যাতে আমার সলিউশনটা ভালো রেজাল্ট করে। কারণ আমার সলিউশন যদি এক্সিস্টিং সলিউশন মানে অন্যান্য অথরদের সলিউশন থেকে ভালো পারফর্ম না করে আমার মডেল, তাহলে তো আমার মডেল প্রপোজ করার কোনো যৌক্তিকতা নাই, তাই না?
সো কোনো লজিক নেই একটা আমার একটা এক্সট্রা কোনো একটা সলিউশন প্রপোজ করা। সো আমাদের টার্গেট থাকে যে একটা সলিউশন আমরা প্রপোজ করবো যে সলিউশনটা এক্সিস্টিং সলিউশনের থেকে ভালো পারফর্ম করবে। সো সেটাই আমাদের টার্গেট থাকে এবং সেটা আমরা রেজাল্ট অ্যানালাইসিস থেকে পাই। এবং রেজাল্ট অ্যানালাইসিস করার পরে তারপর আমরা কমেন্ট বা ডিসকাশনে বলবো যে আমরা এই করছি, এক্সপেরিমেন্ট করছি, রেজাল্ট অ্যানালাইসিস করছি, করার কম্পেয়ার করছি অন্যান্য অথরদের সাথে। করার পরে তারপর আমরা দেখতে পাইছি যে আমাদের মডেল ভালো পারফর্ম করতেছে। সো এইভাবে একটা রিসার্চ মানে করা হয় এবং তারপরে আমরা সেটা পেপার পাবলিশ করে আমাদের রিসার্চ ওয়ার্কটাকে অন্যান্য অথরদের সাথে শেয়ার করি বা ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য মানুষদের সাথে শেয়ার করি আর কি। ঠিক আছে, তো আমরা এখন লিটারেচার রিভিউ দেখি যে আমরা একটা পেপার কিভাবে আমরা রিভিউ করব। আচ্ছা, যেমন এই পেপারটা যদি আমরা দেখি, আচ্ছা কারো কোশ্চেন থাকলে সাথে সাথেই করতে পারেন, পরে দেখা যাবে কোশ্চেন মনে নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এই পেপারটায় কি বলছে দেখি আমরা, যে IoT botnet detection approach based on PSI graph and DGCNN classifier। ওকে, তাহলে টাইটেল থেকে আমরা যেটা বুঝতেছি যে IoT botnet, আমি বলি বটনেট হচ্ছে একটা অ্যাটাকের নাম, সাইবার অ্যাটাকের নাম। ঠিক আছে, যেমন র্যানসমওয়্যার বা ওয়ার্ম এই ধরনের যে সাইবার অ্যাটাক আছে, বটনেটও একটা সাইবার অ্যাটাক। এটা হচ্ছে IoT নেটওয়ার্কে হয় বা IoT নেটওয়ার্কে কোনো অ্যাটাক। বটনেটকে আমি যদি আরো ডিটেলস বলতে চাই তাহলে হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে যারা জয়েন করছেন তাদের কারো একজনের, কোনো একজনের কম্পিউটারের কন্ট্রোল আমি নিয়ে নিছি, তাহলে কি ওই কম্পিউটারটার কন্ট্রোল আমার কাছে। তাহলে এখন ওই কম্পিউটার থেকে ফর এক্সাম্পল ওই ইউজারের সকল অ্যাকাউন্টে আমি যাইতে পারবো, তাদের ইমেল চেক করতে পারবো, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকতে পারবো। সো ওই কম্পিউটারের কন্ট্রোলটা যেহেতু আমার কাছে, সো ওই কম্পিউটারটা কম্প্রোমাইজড কম্পিউটার। এখন ওই কম্পিউটারের সাথে দেখা গেল যে অন্যান্য যে কম্পিউটারগুলো কানেক্টেড, সেই কম্পিউটারগুলোকেও আমি অ্যাক্সেস করতে পারবো বা হ্যাক করতে পারবো। তাহলে কোনো এক যেই কম্পিউটারটার কন্ট্রোল আমি নিয়ে নিচ্ছি বা যেই কম্পিউটারটা কম্প্রোমাইজ করছি আমি, সেই কম্পিউটারটাকে বলা হচ্ছে বট। এখন আইওটি নেটওয়ার্কে তো কম্পিউটার নাই, ওটা হচ্ছে পরে আমরা যদি একটা জেনারেল আইওটি নেটওয়ার্ক চিন্তা করি, ইন্টারনেট অফ থিংস, তার মানে কম্পিউটারও একটা থিংস, কম্পিউটারও আইওটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারে। মোবাইল, তারপরে হচ্ছে সেন্সর, টেম্পারেচার সেন্সর বা এরকম যেগুলো থিংস ইন্টারনেটের সাথে কানেক্ট হয় সেগুলোকে আমরা ইন্টারনেট অফ থিংস এর অন্তর্গত ডিভাইস বলি আর কি। তো যে কোনো একটা ডিভাইসকে যদি আমি কম্প্রোমাইজ করি সেটাকে বলা হচ্ছে বট। ওকে, তাহলে আইওটি, আমরা আইওটি নেটওয়ার্ক টাইটেল থেকে আমরা যেটা বুঝতেছি যে আইওটি নেটওয়ার্কে বট নেট আমরা ডিটেক্ট করতে চাচ্ছি কোন অ্যালগোরিদম দিয়ে, পিএসআই গ্রাফ এন্ড ডিজিসিএনএন ক্লাসিফায়ার দিয়ে আইওটি নেটওয়ার্কে বট নেট ডিটেক্ট করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ভিউ, মানে আমরা যখন একটা পেপার ডাউনলোড করব, করার পরে আমরা তার টাইটেলটা দেখলাম, টাইটেলটা দেখার পড়ার পরে এই এই এতটুকু সেন্স আমাদের কাছে আসলো বা এতটুকু ইনফরমেশন আমরা পেলাম। এখন আমরা ইন ডিটেলস পড়বো আর কি। তো ইন ডিটেলস পড়বো বলতে পেপার পড়ার যে ইফেক্টিভ টেকনিক সেটা আমরা দেখবো, কারণ অনেকেই পেপার পড়ার রুলস জানি না আমরা। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব পড়ি, কিন্তু আসলে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সব পড়লে আসলে সেখান থেকে আমরা কোনো কিছুই বুঝবো না, আম, বরং এটা আরো ডিফিকাল্ট মনে হবে এবং আমরা পরে দেখা যায় যে ডিফিকাল্ট মনে হলে আমরা ওই পেপারটাই বাদ দিয়ে দিই। তো আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পেপার পড়ার কোনো প্রয়োজন নাই। কিছু কিছু ইম্পর্টেন্ট সেকশন আছে, সেই সেকশন গুলো আমাদের পড়তে হবে, তাহলে আমরা পুরো পেপারটা সম্পর্কে জানতে পারবো আর কি। তো একটা পেপারে তাহলে প্রথমে থাকলো টাইটেল, তারপরে অথর নাম তো থাকবেই, তারপরে থাকবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে তো আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পুরো পেপারের একটা সামারি আর কি। তো এটা হচ্ছে নর্মালি 150 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ডের মধ্যে, আমার এক্সাক্ট খেয়াল নাই। কনফারেন্স পেপারে 150, IEEE কনফারেন্স পেপারে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হয় অ্যাবস্ট্রাক্ট। তারপরে হচ্ছে থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে থাকে হচ্ছে লিটারেচার রিভিউ। তো অনেকে যেটা করে যে লিটারেচার রিভিউটাকে ইন্ট্রোডাকশনের মধ্যে ইনক্লুড করে দেয়, সো আলাদা করে কোনো লিটারেচার রিভিউ সেকশন থাকে না।
তো এটা আসলে ডিপেন্ড করে অথরের উপরে, কার চয়েস, যার চয়েস যেরকম। কেউ চাইলে লিটারেচার রিভিউ আলাদা করে দিতে পারে, কেউ চাইলে লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশনে দিতে পারে। যেমন এই পেপারটা যদি আমরা দেখি, এই পেপারটায় দেখা যাচ্ছে যে রিলেটেড ওয়ার্ক, এটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো রিলেটেড ওয়ার্ক অথবা লিটারেচার রিভিউ সিনোনিম। এই পেপারে দেখা যাচ্ছে যে রিলেটেড ওয়ার্ক ওরা আলাদা করে দিছে, বাট এই পেপারে ইন্ট্রোডাকশনে দিচ্ছে। আমরা দেখবো ইন্ট্রোডাকশন কোন পার্টটা লিটারেচার রিভিউ যখন আমরা পড়বো। তারপরে থাকে হচ্ছে প্রপোজড অ্যাপ্রোচ, প্রপোজড মেথড। আচ্ছা, প্রপোজড মেথড থাকার পরে, প্রপোজড মেথড আমরা তো বললাম আমরা কিভাবে আমরা মিটিগেট করব বা ডিটেক্ট করব। তারপরে থাকবে হচ্ছে এক্সপেরিমেন্ট। আমি একটু আগেই যে ওয়ার্ড ফাইলে যেগুলো আমি ডিসকাস করলাম যে কি কি আমরা করব, এক্সপেরিমেন্ট এবং রেজাল্ট। সো এক্সপেরিমেন্ট করার পরে যে রেজাল্ট গুলো তারা পাইছে সেগুলো দেখাইছে, দেখার পরে তারপরে এখানে সে ডিসকাশন করছে যে তাদের রেজাল্ট পাওয়ার পর কি হয়েছে না হয়েছে। তারপরে কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পেপারের জেনারেল স্ট্রাকচার। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমরা পেপারের কোন অংশটা পড়ব। আমরা একটা পেপারের লিখি আমি which parts will read. ওকে, ফার্স্টে আমরা পড়ব ইন্ট্রোডাকশন, নট অ্যাবস্ট্রাক্ট। চাইলে অ্যাবস্ট্রাক্ট আমরা পড়তে পারি, বাট আমার সাজেশন হচ্ছে আমরা আগে ইন্ট্রোডাকশন পড়ব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে মেথড, সরি মেথড পড়বো না, আমরা ইন্ট্রোডাকশন পড়বো, অ্যাবস্ট্রাক্ট পড়বো, এরপরে হচ্ছে আমরা রেজাল্ট পড়বো। ওকে, সো আমরা একটা পেপার থেকে এই তিনটা সেকশন পড়বো আর কি। তো ইন্ট্রোডাকশনকে আমি যদি আরো ভাঙি ছোট ছোট অংশে, তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে থাকে হচ্ছে মোটিভেশন, মোটিভেশন থাকে, তারপরে হচ্ছে থাকে হচ্ছে রিভিউ থাকে, দ্যাট ইজ লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ আমি আবার বলতেছি, লিটারেচার রিভিউ আলাদা করেও দেওয়া যায়, ইন্ট্রোডাকশনের মধ্যেও দেওয়া যায়। লিটারেচার রিভিউ থাকে, তারপরে মোটিভেশন না, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড। তারপরে লিটারেচার রিভিউ থাকে, তারপরে প্রবলেম থাকে, তারপরে হচ্ছে থাকে হচ্ছে সলিউশন সামারি, তারপরে থাকে হচ্ছে কন্ট্রিবিউশন। ওকে, তো আমরা একটা পেপার থেকে এখন দেখি তাহলে ইন্ট্রোডাকশনে আমরা এই জিনিসগুলো পাই কিনা পেপার পড়ার পরে। তো এটা যদি আমি পেপার কনসিডার করি, যেটা আমরা দেখলাম এখানে, তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশন। সো ইন্ট্রোডাকশনে, আচ্ছা আরেকটা ভালো কথা সেটা বলে রাখি, ইন্ট্রোডাকশনে ম্যাক্সিমাম 5 to 6 প্যারাগ্রাফ থাকে। যেমন এখানে 5টা প্যারাগ্রাফ হয়েছে, 1 2 3 4 5, ঠিক আছে। এই 5টা প্যারাগ্রাফ মেজর থাকবেই যে কোনো ইন্ট্রোডাকশন, ঠিক আছে। সো দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম প্যারাগ্রাফটায় ওরা কি বলছে, যে র্যাপিড গ্রোথ, মিনিট, আচ্ছা তাহলে প্রথম প্যারাগ্রাফটায় কি বলছে, দি র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি ফোর স্পেশালি দি ডেভেলপমেন্ট। আপনারা পড়তে পারেন চাইলে, কারণ আমি রিডিং পড়া এটা খুবই কি বলবো, এটা কেমন হয়ে যায়, আমি পড়ি তারপরে আপনারা পড়েন, তারপরে আমি বলতেছি আসলে ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে। আচ্ছা, আচ্ছা, কারো যদি পড়া শেষ না হয়, তা আমি ধরে নিচ্ছি সবার পড়া হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফটায় এখানে যেমন আমি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমার টপিকটা সম্পর্কে কিছু আলোচনা থাকবে।
তো আমরা টাইটেল থেকে যেটা পড়লাম যে আমরা আইওটি নেটওয়ার্কে বটনেট ডিটেক্ট করব, তাই তো? তাহলে আইওটি নেটওয়ার্কে এই প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে যে ইন্টারনেট অফ থিংস এর ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে যে 2025 সালের মধ্যে আইওটি ডিভাইসের পরিমাণ কত হবে, 7 ট্রিলিয়ন 2025 সালের মধ্যে আইওটি ডিভাইস ইন্টারনেটে কানেক্ট হবে। তারপরে হচ্ছে এই আইওটি ডিভাইসে কানেক্ট হওয়ার পরে কি কি বেনিফিট আমরা পাচ্ছি, যেমন উইল ডিপলি ইম্প্যাক্ট আওয়ার ডিজিটাল লাইফস in many application domain for transportation, healthcare, smart home, smart city, medical, healthy equipment, energy management. So এই সেক্টরগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে আইওটি ডিভাইস, আইওটি নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করার পরে। However, in parallel with the development of IoT technology, there exists security issues. যদিও আমরা এই বেনিফিট গুলো পাচ্ছি, কিন্তু তারপরও আমাদের আইওটি নেটওয়ার্কে কিছু ইস্যুস আছে, সিকিউরিটি ইস্যুস আছে। সিকিউরিটি ইস্যুস গুলো কি? ইনফরমেশন লিকিং, ডিসরাপশন টু অপারেশন। ইনফরমেশন যদি লিক হয় তাহলে কিন্তু এটা একটা মেজর ড্যামেজ। ফর এক্সাম্পল, আমি আমার কম্পিউটারের মধ্যে আমার অনেক পার্সোনাল ইনফরমেশন আছে, আমার কম্পিউটার যদি হ্যাক হয়ে যায় তাহলে আমি আমার পার্সোনাল ইনফরমেশন লুজ করব। ডিসরাপশন টু অপারেশন অর ইন সাম সিনারিওস ইভেন লস অফ লাইফস। এটা হতে পারে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আমরা চিন্তা করতে পারি যে কোনো গ্যাস ফিল্ডে বা অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ডে যেখানে আইওটি ডিভাইস দিয়ে আমি একটা খুবই রিসেন্ট ঘটনার কথা বলি। সেটা হচ্ছে ইউএসএ ফ্লোরিডাতে এই বছরের ফেব্রুয়ারির 5 তারিখ ওল্ডস্মার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে একজন হ্যাকার আইওটি ডিভাইস হ্যাক করছে। হ্যাক করার পরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেহেতু সেটা ছিল, সো সেই ওয়াটারে সে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ অ্যাবনর্মালি বাড়ায় দিচ্ছে আর কি, ঠিক আছে? তো ওই পানিটা যদি কেউ কনজিউম করতো তাহলে তার বিভিন্ন হেলথ ইস্যুস ক্রিয়েট হইতো, বাট কনজিউম করার আগেই সেই অ্যাটাকটা ডিটেক্ট করা হয়েছে। সো এই ধরনের মেজর কোনো ড্যামেজ হতে পারে আর কি, ঠিক আছে? সো আমরা যে এগুলো শুধু বইয়ের মধ্যে পড়ি তা না, এগুলো হচ্ছে রিয়েল লাইফেই এই অ্যাটাক গুলো হচ্ছে আর কি। So disruption to operation, even so এই জন্য এখানে বলছে even loss of lives when anything can be a spy device to collect information and interact with users anytime anywhere. সো বোঝা গেল যে প্রথম প্যারাগ্রাফ, যে কোনো একটা ইন্ট্রোডাকশনের প্রথম প্যারাগ্রাফে ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকে যে আমি কেন আসলে আচ্ছা, আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি। আপনারা যখন ইন্ট্রোডাকশন পড়বেন তখন 3টা ওয়ার্ড মনে রাখবেন: ওয়াই, হোয়াট, ওয়াই, হাউ। ঠিক আছে? হোয়াট মানে হচ্ছে কি নিয়ে কাজ করতেছি আমরা, ওয়াই মানে হচ্ছে আমরা কেন কাজ করবো, এটা তা আমাদের ইম্পর্টেন্সটা কি, কাজ করার দরকারটা কি, সেটা থাকবে। এবং হাউ হচ্ছে আমাদের সলিউশন, মানে আমরা কি সলিউশনটা দিব। ঠিক আছে? সো যে কোনো একটা পেপারের ইন্ট্রোডাকশন পড়তে গেলে আমাদের এই 3টা ওয়ার্ড মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে হোয়াট পার্ট, ফার্স্ট যে প্যারাগ্রাফটা এটা হচ্ছে হোয়াট। ঠিক আছে? যে আমরা কি নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি সেই জিনিসটাই এই প্যারাগ্রাফের মধ্যে ক্লিয়ারলি বোঝা গেল। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট আমি বোঝানোর ট্রাই করলাম। আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স নাই আসলে। বোঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরের প্যারাগ্রাফে আমরা যদি যাই, সো ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে কি মার্ক করা যায় না, আমি একটু ডাউনলোড করে অ্যাডোব দিয়ে ওপেন করি। আচ্ছা, এটা ডাউনলোড করছি। আচ্ছা, তাহলে আমরা এই প্যারাগ্রাফটা পড়লাম। সো এই প্যারাগ্রাফটা আমরা লিখে রাখতে পারি যে এটা হচ্ছে হোয়াট পার্ট। ওকে, কি নিয়ে কাজ করা হয়েছে বিবরে সেটা সম্পর্কে এই প্যারাগ্রাফে বলা হয়েছে। এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাই। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ আমি পড়ি। সেকেন্ড প্যারাগ্রাফ আবার আপনারা পড়েন, তারপর আমিও পড়ি, তারপর আমি আপনাদের বলতেছি যে সেকেন্ড প্যারাগ্রাফে আসলে কি বলা হয়েছে। ঠিক আছে? এখান থেকে আচ্ছা, দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে কিন্তু পরের প্যারাগ্রাফটা লিঙ্কড থাকে। ঠিক আছে? যেমন প্রথম প্যারাগ্রাফের শেষের লাইনটা দেখেন, এখানে বলছে, শেষের কিছু লাইনে বলছে, however in parallel with the development of IoT technology there exist security issues। এখানে কিছু ইস্যুজের কথা বলছে। এর পরের প্যারাগ্রাফে কিন্তু তারা বলল যে সিকিউরিটি সম্পর্কে আরো একটু ডিটেইলস আলোচনা করুন।
সো প্রথম প্যারাগ্রাফের সাথে পরের প্যারাগ্রাফ কিন্তু লিংক করা হলো আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যখন প্রথম যারা পেপার লিখি তখন কিন্তু এই লিঙ্কিংটা আমাদের অনেকের খেয়াল থাকে না, আমরা এই লিঙ্কিংটা মিস করি আর কি। তো এটা পেপারের রিডেবিলিটি বাড়ায়। তো এখানে বললো যে কিছু ওরা রিয়েল লাইফ ইভেন্টের কথা বললো, কারণ এটা তো এই এই প্যারাগ্রাফ পড়ে তারা থিওরিটিক্যালি আমি বুঝতেছি যে কিছু ইনফরমেশন লিকেজ হচ্ছে বা এই ধরনের অ্যাটাক হচ্ছে বা লস অফ লাইফ এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। পরের প্যারাগ্রাফে তারা বলল যে কিছু প্র্যাকটিক্যাল অ্যাটাকের কথা বললো, যেমন ডিডস অ্যাটাক, সাইবার, তারপর হচ্ছে এই ধরনের কিছু অ্যাটাকের কথা বললো যে কোথায় কোথায় এই অ্যাটাক গুলো হয়েছে। তার মানে তারা তাদের ক্লেমকে জাস্টিফাই করলো। এখানে জাস্টিফাই কিভাবে করলো, যে আমি যে লাস্ট দিন দেখালাম আপনাদের যে রেফারেন্স, যে এখানে রেফারেন্স দিছে দেখেন, এখানে রেফারেন্স দিছে। সো রেফারেন্স রেফারেন্স দেয়া মানে এটা জাস্টিফাইড, এই ইনফরমেশনটা এই পেপার থেকে আসছে, এই পেপারটা অলরেডি পাবলিশ। যখন একটা পেপার পাবলিশ হয় তখন সেটা সেই পেপারটা পাবলিশ হওয়ার আগে সেই পেপারের ইনফরমেশন গুলো জাস্টিফাই করা হয় ঠিক কিনা, ঠিক আছে। যদি ঠিক হয় তাহলেই সেটা পাবলিশ হবে আর কি। আচ্ছা, তারপরে এই প্যারাগ্রাফে আমরা কিছু রিয়েল লাইফ সিনারিও দেখলাম। সো এখনো আমরা হোয়াটের মধ্যেই আছি। আচ্ছা, এর পরের প্যারাগ্রাফ আমরা এটা পড়ি, দেখি। আইওটি ভালনারেবিলিটিস আপনারা পড়েন, তারপর আমিও পড়তেছি। আচ্ছা, এইখানে দেখেন এই যে ওরা সেকেন্ড প্যারাগ্রাফে ম্যালওয়্যারের কথা বলছে। দি লার্জেস্ট এভার রেকর্ডেড বাই লিনাক্স বিসাইড দি নাম্বার অফ আইওটি ম্যালওয়্যার হ্যাজ মোর দ্যান ডাবল। তার মানে 2017 এর থেকে আইওটি ম্যালওয়্যারের পরিমাণ আরো, এটা তো 2018 এর পেপার, সো এই জন্য 2017 এর কথা বলছে। 2017 এর থেকে 2018 এ ম্যালওয়্যারের পরিমাণ ডাবল হয়ে গেছে। সো এখানে কিন্তু তারা তাদের মোটিভেশনকে এস্টাবলিশ করতেছে। মোটিভেশন বলতে বোঝাচ্ছে যে আমরা একটা ইন্ট্রোডাকশন পড়ার পরে আমরা বুঝতে পারবো যে অথররা কি জন্য এই কাজটা করতে মোটিভেটেড হয়েছে। সো সেটা হচ্ছে মোটিভেশন। তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখতেছি যে ওরা বলতেছে যে 2017 এর থেকে এটা 2018 এর পেপার, 2017 এর থেকে 2018 এ ম্যালওয়্যারের পরিমাণ ডাবল হয়ে গেছে এবং ম্যালওয়্যার ইনক্রিজ করার কারণে এই অ্যাটাক গুলো হচ্ছে। সো যেহেতু ম্যালওয়্যার ইনক্রিজ করার কারণে এই অ্যাটাক গুলো হচ্ছে, সো আমাকে ম্যালওয়্যারকে কি ডিটেক্ট করতে হবে। যদি আমি ম্যালওয়্যারকে ডিটেক্ট করতে পারি তখনই তো আমি সেটাকে প্রিভেন্ট করতে পারবো। যদি আমি ডিটেক্টই করতে না পারি তাহলে আমি প্রিভেন্ট করবো কি। সো এখানে এই পেপারে তারা ডিটেকশন মেকানিজম বলতেছে আর কি। সো আইওটি ম্যালওয়্যার তারা ডিটেক্ট করবে আর কি। সো পরের প্যারাগ্রাফে দেখেন কি বলছে এখানে, যে আচ্ছা দেখেন এই সেকেন্ড প্যারাগ্রাফে এখানে বলছে আইওটি ভালনারেবিলিটিস এন্ড ম্যালওয়্যার ডিটেকশন হ্যাভ বিন অ্যাট্রাক্টিং মাচ মোর অ্যাটেনশন ফ্রম রিসার্চার। দেখেন এই পেপারে কিন্তু আলাদা করে লিটারেচার রিভিউ বলা নাই। সো এখানে লিটারেচার রিভিউ এই যে এই সেকশনে বলতেছে ওরা, লিটারেচার রিভিউ মানে এক্সিস্টিং অন্যান্য অথরদের কাজ সম্পর্কে তারা বলবে। IoT vulnerabilities and malware detection have been attracting much attention from researchers and organizations. Tankard has identified, Tankard একজন অথরের নাম, identified top 10 issues involved with IoT devices, যেখানে রেফারেন্স দেওয়া আছে। তারপরে হচ্ছে এটাও একজন অথরের নাম, এটেলটা আপনারা মাথায় রাখেন, আমি পরে বলবো কি জিনিস। ফোকাস অন অ্যাবনর্মাল বিহেভিয়ার ডিটেকশন অফ আইওটি ডিভাইসেস। সো এই যে এখানে দেখেন কোন কোন অথর কি কি প্রপোজ করছে তারা সেটা এখানে বলছে আর কি, ঠিক আছে। তাহলে লিটারেচার রিভিউ কি খুঁজে পাওয়া গেছে? দেখেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাইছি, তারপর একটা ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ পাইলাম, এই পর্যন্ত আমরা পাইছি। পরে দেখি আমরা প্রবলেম পাই কিনা। সো আচ্ছা, এরপরে দেখেন এই লিটারেচার অন্যান্য অথরদের কাজ সম্পর্কে আলোচনা করার পরে তারা বলতেছে যে দিস মেথডস ক্যান বি ডিভাইডেড ইনটু টু মেইন ক্লাসেস। এটাকে আরেকটু অ্যানালাইসিস করছে আর কি। তারা যে পেপারগুলো পড়ছে সেখানে যে মেথডগুলো প্রপোজ করছে সেই মেথডগুলোকে দুইটা ক্লাসে ডিভাইড করা যায়, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক অ্যাপ্রোচ। সো ডাইনামিক অ্যাপ্রোচ কনসিস্ট ইন মনিটরিং দি, আচ্ছা আমি পড়ি আগে। আচ্ছা দেখেন এই এই প্যারাগ্রাফটাই প্রবলেমটা ক্লিয়ার হবে।
এখানে বলছে যে দিজ মেথড মানে ওই যে উপরের যে মেথড গুলো তারা আলোচনা করলো ক্যান বি ডিভাইডেড ইনটু টু মেইন ক্লাসেস, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। সো ডাইনামিক অ্যাপ্রোচ কনসিস্ট ইন মনিটরিং দি হোল ডিভাইস। আসলে যখন আমরা প্রথম পেপার পড়বো তখন অনেক টার্ম হচ্ছে অনেক ফ্যামিলিয়ার লাগবে না বা কঠিন লাগবে, এটা আসলে অভ্যাসের বিষয়। পেপার পড়তে পড়তে আসলে অভ্যাস হয়ে যাবে, তখন আর এই ডিফিকাল্টিসটা থাকবে না আর কি, বা কঠিন লাগবে না। ডিউরিং ইটস রান টাইম টু ডিটেক্ট অ্যাবনর্মাল বিহেভিয়ার্স। আচ্ছা, যখন কোনো একটা ডিভাইস হ্যাক হয় তখন সেটা অবশ্যই তার নর্মাল বিহেভিয়ার থাকবে না, অ্যাবনর্মালি বিহেভ করবে। To perform this approach, the most important part is to build a virtual emulator for the, acha, malware can only affect the virtual PC and not the, in general, researchers use QEMU, এটা কোনো একটা মেথড, a very popular open source system emulator, আচ্ছা একটা emulator to deal with this problem। তাহলে হচ্ছে এই যে অ্যাবনর্মাল বিহেভিয়ার ডিটেক্ট করার জন্য এই QEMU একটা পপুলার সফটওয়্যার বা টুল আমরা বলতে পারি। আচ্ছা, এখন বলতেছে যে কি সাপোর্টস মেনি টাইপস অফ প্রসেসরস, এগুলো তারা সাপোর্ট করে। আচ্ছা, টু এই এই টুল দিয়ে তারা ফার্মওয়্যার অ্যানালাইজ করে। ফার্মওয়্যার আমি খুব একটা জানি না ফার্মওয়্যার কি, বাট এতটুকু জানি যে ফার্মওয়্যার হচ্ছে ওই যে সিকিউরিটি প্যাচ আপডেটের একটা প্রসেস আর কি। যেমন আমাদের মোবাইলে যেমন মোবাইল অপারেটিং সিস্টেম আপডেট হলে ওর মধ্যে যে সিকিউরিটি প্যাচ আপডেট হয় সেটা আপডেট করার একটা প্রসেস, আমি ইন ডিটেলস জানি না। আচ্ছা, then the abnormal behaviors are detected by analysis plugins। এই যে তারপরে হচ্ছে abnormal behavior ডিটেক্ট করা যায়। এইখান থেকে দেখেন তারা প্রবলেমের কথা বলছে। however a low cost embedded device do not have a standard channel as required। লো কস্ট বলতে আইওটি ডিভাইসেস কিন্তু লো কস্ট, মানে আপনি যখন একটা সেন্সর ডিভাইস কানেক্ট করবেন নেটওয়ার্কের সাথে একটা, সেটা কিন্তু অনেক লো কস্ট ডিভাইস। লো কস্ট বলতে সেটা হচ্ছে, লো কস্ট বলতে বোঝাচ্ছে তার মেমোরি কম, একটা সেন্সর ডিভাইসের কিন্তু মেমোরি খুবই কম, তারপরে সেটা প্রসেসিং পাওয়ার কম, সেটার কমিউনিকেশন রেঞ্জ কম, ঠিক আছে। তো do not have, besides the data transmission from the target device to the analysis plugins and the emulator is slow, so data transmission rate is also slow, therefore the real execution cannot be transparently emulated। এখন মনে করেন যে আপনার একটা ডিভাইস হ্যাক হয়েছে, সেই ডিভাইস থেকে ডেটা ট্রান্সমিশনের রেট যদি অনেক স্লো থাকে, তাহলে তো আমার ইমুলেটরে আস্তে আস্তে সেই ডিভাইসটা অনেক ডিলে ক্রিয়েট হবে। সেটা এখানে বলছে যে রিয়েল এক্সিকিউশন এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, ঠিক আছে। এখানে বলছে যে the data transmission from the target device to the analysis plugins and the emulator is slow, so therefore the real execution cannot be transparently emulated। ওকে, সো এটা হচ্ছে একটা প্রবলেম। আচ্ছা, তারপরে দেখি কি বলছে। এরপরে ওরা বললো যে এই অথর এটা কিছু একটা প্রপোজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা এখানে ওই উপরে যে ওই যে বললো যে স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যাপ্রোচে তারা ভাগ করছে, মানে এটা এখন লিটারেচার রিভিউ পার্টেই আছে। তো এখানে যে এই যে এগুলো বললো যে এই অথ, এবং পরে বললো যে স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যাপ্রোচ, তো তারা পরে হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করছে আর কি, যে ডাইনামিক অ্যাপ্রোচের কি কি প্রবলেম, যেমন একটা প্রবলেম আমি আপনাদের দেখাইলাম, এগুলো প্রবলেম সম্পর্কে আলোচনা করছে, যে এটা হচ্ছে একটা প্রবলেম। স্ট্যাটিক অ্যাপ্রোচের প্রবলেম ওরা এখানে বলছে, এটা আমি ডিটেলস পড়লাম না। আচ্ছা, তারপর হচ্ছে মেশিন লার্নিং টেকনিক্স include supervised learning, unsupervised learning and reinforcement। আচ্ছা, these methods require significant, আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে উপরে ওরা ওই স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যাপ্রোচ গুলো হচ্ছে এক্সপ্লেইন করছে বা আলোচনা করছে। তারপরে হচ্ছে এই প্যারাতে দেখেন কি বলছে। এই প্যারাতে যেহেতু এখানে ওরা সিএনএন প্রপোজ করবে, সো সিএনএন এর পক্ষে তারা যুক্তি প্রদর্শন করতেছে যে কেন তারা সিএনএন কে কনসিডার করছে। দেখেন, ইন দি রিসেন্ট ইয়ার্স মেশিন লার্নিং টেকনিক্স ইনক্লুডিং সুপারভাইজড লার্নিং, unsupervised learning and reinforcement learning have been widely applied to improve malware detection. These methods require significant of extracted feature to improve malware classification capability. To avoid this tough process, the feature extraction deep learning is a good start technology. Nowadays, deep learning is widely used even in malware, aimed to converting um,
ইমেজ রিকগনিশন। তারপরে ওই যে ওরা এখানে যে বলছে যে ওরা সিএনএন যে ইউজ করছে, কেন সিএনএন ইউজ করছে সেটা হচ্ছে এখানে বলছে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন এইখানে ওরা বলছে যে এই 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 প্যারাগ্রাফটা ওরা ওদের কন্ট্রিবিউশন বলছে, যে আমরা হাউ পার্টে আসছি, হোয়াট আমরা দেখছি, ওয়াই আমরা এই প্যারাগ্রাফ গুলো আপনারা ডিটেলস পড়লে বুঝতে পারবেন আর কি, যে এই প্যারাগ্রাফ গুলো হচ্ছে ওই যে প্রবলেম গুলো আমি দেখাইলাম, সো এই প্রবলেম গুলো তো আমার সলভ করা দরকার। সো এটা হচ্ছে হোয়াই পার্টের অন্তর্গত, যে আমাদের কেন এই প্রবলেম গুলো সলভ করা দরকার এবং হাউ কিভাবে করবে সেটার একটা সামারি তারা এই জায়গায় বলবে আর কি। দেখেন কি বলছে, ইন দিস পেপার উই প্রপোজড এ নোভেল মেথড টু ডিটেক্ট লিনাক্স আইওটি বটনেট বেসড অন পিএসআই গ্রাফ এন্ড সিএনএন ক্লাসিফায়ার। দেখেন সিএনএন ক্লাসিফায়ার সম্পর্কে ওটা উপরে বলছে। আচ্ছা, সিএনএন ক্লাসিফায়ার বটনেট ম্যালওয়্যার স্যাম্পলস ইনক্লুডিং মিরাই, মিরাই একটা অ্যাটাকের নাম, মিরাই সুনামি এগুলো সব অ্যাটাকের নাম কাভারে। তারপরে দেখেন আওয়ার, ওরা এখন ওদের কন্ট্রিবিউশন সম্পর্কে বলছে, উই প্রেজেন্ট এ নোভেল গ্রাফ বেসড কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক মেথড ফর ডিটেকশন অফ IoT botnets. According to the experimental results, we proved that the proposed method can reliably classify benign মানে valid, legitimate, and IoT malware file with an accuracy of 92%. দেখেন ওরা এখানে ওদের সামারি বলছে যে ওরা একটা নোভেল মডেল প্রপোজ করছে বটনেট ডিটেকশনের জন্য, এবং তাদের রেজাল্ট, এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে তারা পাইছে যে তাদের মডেলের অ্যাকুরেসি হচ্ছে 92%। এটা থেকে আমরা কি বুঝতেছি, যে যদি কোনো একটা নেটওয়ার্কে 100টা অ্যাটাক হয় বটনেট থাকে, তাহলে তার মধ্যে সে 92টা বটনেটকেই সে ডিটেক্ট করতে পারবে আর কি, তাদের মডেল। সো এটা অনেক হাই অ্যাকুরেসি। ঠিক আছে, তাহলে আপনারা কি বুঝছেন এই ইন্ট্রোডাকশন? তাহলে আমরা দেখেন হাউ পার্টও পাইলাম, মানে ওরা কি প্রপোজ করছে। আচ্ছা, প্রবলেম আমরা পাইলাম, ওই পেপারটা যদিও এই পেপারটা খুব ভালো একটা ভালো করে লেখে নাই। তারপরে সলিউশন সামারি পাইলাম, তারপরে কন্ট্রিবিউশন পাইলাম। আচ্ছা, মোটামুটি আমি দেখালাম আর কি আপনাদের, আরো ডিটেলস পড়ে পড়ে বোঝানোটা একটু মানে কি বলবো, একটু লেন্দি হয়ে যাবে আর কি, বিরক্ত লাগতে হবে। বুঝতে পারছেন যে ইন্ট্রোডাকশনে কি কি থাকে, কি ইন্ট্রোডাকশন। আচ্ছা, ভালো কথা। এখন আমরা হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট যে বললাম, অ্যাবস্ট্রাক্ট পড়ার, ইন্ট্রোডাকশন পড়ার পরে অ্যাবস্ট্রাক্ট পড়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পড়ার পরে এখন ধরেন যে আমি একটা পেপার পড়তেছি, এখন আমাকে তো জাজ করার কেউ নাই, তাহলে এখন আমি নিজেকেই নিজে জাজ করবো যে আমি আসলেই পেপারটা পড়ে বুঝছি কিনা, ইন্ট্রোডাকশনটা পড়ে বুঝছি কিনা। সেটা করার একটা ওয়ে বা টেকনিক হচ্ছে, আমরা যখন আগে ইন্ট্রোডাকশনটা পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে আমি নিজেকেই জাস্টিফাই করব যে আমি আসলে ইন্ট্রোডাকশনটা বুঝছি কিনা। তখন ইন্ট্রোডাকশনটা পড়া শেষ হলে আমি যখন অ্যাবস্ট্রাক্টটা পড়বো, এবং আমি আমার থিঙ্কিং যেটা বুঝছি সেটা অ্যাবস্ট্রাক্ট পড়ে মিলানোর চেষ্টা করব। যদি অ্যাবস্ট্রাক্টের সাথে আমার থিঙ্কিং বা আমি যেটা বুঝতে পারছি সেটা যদি মিলে যায়, তার মানে আমি বুঝবো যে আমি এই পেপারটা পড়ে বুঝছি। আর যদি অ্যাবস্ট্রাক্টের সাথে পড়ে আমি দেখি যে আমার থিঙ্কিং এর সাথে মিলে নাই, তার মানে আমি পেপারটা বুঝি নাই। ঠিক আছে, সো এটা একটা টেকনিক। সো আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়ি। এটা এই যে দেখেন এখানে ওরা বলছে, দেখেন recent years machine learning has been served as a useful resource for researchers in malware detection. However, the feature extraction is always a heavy manual task relying on domain knowledge, while malware may evolve fast in real world. সো এটা কিন্তু তাদের মেইন প্রবলেম। দেখেন মেইন প্রবলেমটা আমি এখানে পুরাটা পড়লে বের হইতো আর কি, যেহেতু আমি প্যারাগ্রাফগুলো স্কিপ করছি। সো মেইন প্রবলেমটা দেখেন, মেইন প্রবলেমটা হচ্ছে যে দি ফিচার এক্সট্রাকশন ইজ অলওয়েজ এ হেভি ম্যানুয়াল টাস্ক relying on domain knowledge, while malware may evolve fast in the real world. So এটা তাদের মেইন প্রবলেম। তাহলে in order to deal with this problem, convolutional neural network based IoT malware detection which can detect malware without extracting pre-selected feature is a promising solution. So তারা তাদের এই প্রবলেমটাকে CNN এর সাথে ওই যে PSI গ্রাফ ওইটা ইন্টিগ্রেট করে এই প্রবলেমটাকে তারা ওভারকাম করছে। So in this paper we propose a novel approach for Linux IoT botnet detection. So আমরা যে ইন্ট্রোডাকশনটা পড়লাম, ইন্ট্রোডাকশনটা পড়ে দেখা গেল যে অ্যাবস্ট্রাক্টের সাথে আমাদের থিঙ্কিংটা মিলছে, তার মানে আমি বুঝতে পারলাম যে আমরা এই পেপারটা পড়ে বুঝছি। আচ্ছা, এই তো তাহলে ইন্ট্রোডাকশন পড়ার পরে তারপরে আমি
ডিসকাশনে যাব, রেজাল্ট, এক্সপেরিমেন্ট এবং রেজাল্ট পড়বো। কেন রেজাল্ট পড়বো? কারণ এখানে তো তারা 92% ক্লেম করছে, কিন্তু 92% যে ক্লেম করছে এটা কি আসলেই 92% তারা কিভাবে অ্যাচিভ করছে সেটা তো আমাকে জাস্টিফাই করতে হবে, পড়ে বুঝতে হবে। সো আমরা ইনিশিয়ালি মেথড পার্টটা ডিসকার্ড করবো, মেথড পার্ট পড়বো না। তারপরে এক্সপেরিমেন্টাল রেজাল্ট এটা পড়ার পরে তখন আমরা দেখবো যে ওরাই যে এখানে দেখেন কম্পেয়ার করছে, ঠিক আছে, বিভিন্ন ডেটার সাথে কম্পেয়ার করে দেখাইছে যে 92.4% তাদের অ্যাকুরেসি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কনক্লুশন পার্টে পড়লে বুঝতে পারবো আর কি। এই তো। তো ইনিশিয়ালি আমরা যে কনক্লুশন আর অ্যাবস্ট্রাক্টটা কাইন্ড অফ সেম। এই কনক্লুশনে হচ্ছে আপনার পেপারের মধ্যে কি কি নিয়ে কাজ করা হয়েছে সেটার একটা সামারি থাকবে আর কি, যে আমি এই ওয়েতে আমার এই কাজ করছি, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা দেখেন, আমরা অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন পড়ার পর আমরা অ্যাবস্ট্রাক্ট পড়লাম, বুঝলাম, তারপরে রেজাল্ট পড়ার পরে আমি জাস্টিফাই করবো আসলে অথররা কিভাবে তারা অ্যাচিভ করছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা মেথড কেন বাদ দিলাম? কারণ মেথড আপনি ইনিশিয়ালি পড়ে বুঝবেন না, ঠিক আছে। সো মেথড পড়ার পরে দেখা যাবে যে আপনার অনেক কিছু বুঝবেন না, পরের পেপারটা আপনার বাদ দিয়ে দিবেন। সো মেথড পড়ার কোনো দরকার নেই, আর মেথড পড়ার কোনো প্রয়োজনও নাই, ঠিক আছে। এটা যখন আমরা আমাদের নিজের মডেল প্রপোজ করব তখন আমরা মেথড দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিসের কথা বলছিলাম, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পড়ার পরে আমরা ক্রিটিক্যালি থিঙ্ক করব যে আসলে এই অথরদের মডেলে কি বা এই পেপারটায় কি লিমিটেশনস আছে, যেই লিমিটেশনসটা আমরা ওভারকাম করতে পারি। সো আমাদের কিন্তু আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে লিটারেচার রিভিউ এর একটা মেইন টার্গেট হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করা। সো আমরা পেপার পড়ে যদি প্রবলেম ফাইন্ড আউট করতে না পারি তাহলে কিন্তু সেই পেপারটা পড়ে আমার কোনো কাজে দিবে না। সো আমাকে পেপারটা পড়ে প্রবলেমটা আমাকে আইডেন্টিফাই করা ট্রাই করতে হবে। সো ইনিশিয়ালি অনেক ডিফিকাল্ট। ইনিশিয়ালি আমি তো বললামই যে আমার নিজেরই প্রথম পেপারে প্রবলেম ফাইন্ড আউট করতে 4 to 5 months লাগছে। সো এটা যখন আপনারা মানে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনারা একটা পেপার পড়লেই সেটার লিমিটেশনস বা সেটার গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, এখন এই পেপারের কোনো গ্যাপ কি আপনাদের কারো মাথায় আসছে, বা কেউ কি কোনো বুঝতে পারছেন যে এইটা একটা পসিবল প্রবলেম হইতে পারে বা পসিবল ইমপ্রুভমেন্টের জায়গা হইতে পারে, যেই জায়গাটা আমরা ইমপ্রুভ করতে পারি? এনি সাজেশন? ভাইয়া আমার একটা ছিল, সেটা হচ্ছে যে কম্পারিজনটা যদি একটু ডিটেইল ভাবে করতো তাহলে আই থিঙ্ক ভালো হতো। লিটারেচার রিভিউ এর? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা টেবিল আকারে দিতে পারতাম। টেবিল আকারে যদি ওরা দিত তাহলে কম্পারিজনটা আরো ভালো করে বোঝা যাইতো আর কি, প্যারাগ্রাফ আকারে না দিয়ে টেবিল আকারে দেওয়া যেত। এটা একটা পয়েন্ট। বাট এটা তো কোনো ইমপ্রুভমেন্টের জায়গা না, এই পেপারের ইমপ্রুভমেন্টের জায়গা এটা একটা মানে পেপারের স্ট্রাকচারে প্রবলেম। বাট আমার দেখতে হবে যে আমি কোন জায়গাটা ইমপ্রুভ করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এখানে অ্যাকুরেসি হচ্ছে 92%, তাই না? তাহলে অ্যাকুরেসি 92%, 100টার মধ্যে 92টা বটনেটকে সে ডিটেক্ট করতে পারতেছে, 8টাকে ডিটেক্ট করতে পারতেছে না। সো বাকি 8টাকে যদি সে ডিটেক্ট করতে না পারে তাহলে ওই 8টা কি হবে? ওই 8টা আমার পুরো নেটওয়ার্ককে কম্প্রোমাইজ করে ফেলবে। সো আমার 92% অ্যাকুরেসি দিয়ে তো আমি খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। সো এটা একটা পসিবল ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে। সো 92% যেহেতু দেখছে, তখন আমরা এই ফাইন্ডিংস গুলো আমরা ইনিশিয়ালি পেপারগুলো পড়ে আমরা এক্সট্রাক্ট করে লিখে রাখবো কোনো একটা ফাইলে। তারপরে যখন আমরা নিজেদের মডেল প্রপোজ করতে যাব তখন আমরা দেখবো যে এই মডেলে তখন আমরা দেখতে পারি যে এই মডেলে ওরা কিভাবে কি করছে। তখন আমরা হয়তো কোনো প্যারামিটার টিউন করতে পারি বা কোনো এক্সট্রা লেয়ার অ্যাড করতে পারি যাতে এই অ্যাকুরেসিটা বাড়তে পারে। ফর এক্সাম্পল 92 থেকে আমরা 96% গেলাম, তাহলে কি আমার মডেলের ইফেক্টিভনেসটা আরো বাড়লো না? তাহলে এখন 96টা বটকে সে ডিটেক্ট করতে পারে। সো এটার থেকে আরো ইমপ্রুভ হলো। সো এটা একটা ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে। এই ব্যাপারটা আরো ডিটেলস পড়লে আরো ইমপ্রুভমেন্টের জায়গা বের হবে। তো এই তো, এইটুকুই আজকে পেপার। আপনারা যখন পেপার পড়বেন তখন এই প্রসেসটা ফলো করলে আশা করি পেপার পড়ে বুঝতে পারবেন ভাই, কোনো এক্সট্রাকশন রেজাল্ট কোনো কিছু এক্সট্রাক্ট করতে পারবেন আর কি। আচ্ছা, এবার কোশ্চেন আনসার। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, এখানে যে হ্যাঁ আমাদের আমি একটু বলতাম যে আমাদের হ্যাঁ। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, মানে এখানের মধ্যে কি বেশি ইম্পর্টেন্স দিব কোনটা তাহলে কোয়ান্টিটেটিভে? মানে এই যে যেমন বললাম যে আমার পার্সেন্টেজের দিক দিয়ে এদিকে বাড়ালে হচ্ছে গিয়ে বেশি ইফেক্ট পড়বে, নাকি আবার আমার মানে কোয়ালিটি অফ পেপার এন্ড কন্টেন্টস কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, আপনার যখন মডেলের
ইমপ্রুভ করলেন আপনি, ফর এক্সাম্পল আপনি মডেল ইমপ্রুভ করে 96% অ্যাকুরেসি দেখালেন, তখনই কিন্তু আপনার পেপারের ভ্যালু এমনি বেড়ে গেল। যে পেপারটা আমরা পড়লাম এই পেপারটা থেকে কিন্তু আপনার পেপারের ইম্পর্টেন্সটা বাড়লো, কারণ আপনার পেপার 96% বট ডিটেক্ট করতে পারে। সো কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে আপনি তো ওই যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করলেন। সো ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে যখন আপনি কোনো কিছু ইমপ্রুভ করলেন, তখন তো আপনার পেপারের কোয়ালিটি এমনি ইমপ্রুভ করলো। বুঝছি ভাইয়া। বুঝতে, আচ্ছা হ্যাঁ, জি। তারপর আচ্ছা, কে কে জানে আলিফ কোথায় কোশ্চেন না কে জানি কোশ্চেন করতে চাইলো। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ প্লিজ, হ্যাঁ কোশ্চেন ভাই করেন। আমরা হচ্ছে যে যখন মেশিন লার্নিং মডেল ট্রেন মানে মেশিন লার্নিং নিয়ে কাজ করি, তখন হুম। ওই যে ডেটা অ্যাকুইজিশন করি, এরপর ডেটা অগমেন্টেশন করি যে ডেটা রিফাইন করার জন্য মডেল ট্রেন হুম, করার আগে। তো হুম, হুম। ওই পার্ট গুলা পেপারে কোন কোন পার্টের কে অ্যাড করা হয়, কেন অ্যাড করা হয় এই পার্টগুলো? কোন পার্টে অ্যাড করা হয়, মানে প্রপোজড আচ্ছা অ্যাপ্রোচে নাকি আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা, যে? বুঝতে পারছি। এটা হচ্ছে আপনারা এক্সপেরিমেন্টাল সেকশনে ডিটেলস সেট করবেন, যে আপনার মডেল আপনি কিভাবে ট্রেন করছেন, কোন ডেটা সেট ইউজ করছেন, ডেটা সেটের উপরে কি কি ধরনের অপারেশন অ্যাপ্লাই করছেন, কিভাবে প্রসেস করছেন। সো এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট সেকশনে আসবে। আচ্ছা, ওগুলো কি প্যারা করে দিতে হয় নাকি হ্যাঁ, হচ্ছে? প্যারা করে দিতে পারেন। ফর এক্সাম্পল একটা প্যারা হতে পারে আপনার ডেটা সেটের ডেসক্রিপশন, একটা প্যারা হতে পারে আপনার এক্সপেরিমেন্টাল সেটআপের ডেসক্রিপশন, যে আপনার কিভাবে আপনি মডেলের প্যারামিটার সেট করছেন, কি কি প্যারামিটার সেট করছেন, প্যারামিটারের ভ্যালু কি, এটা একটা প্যারা হতে পারে। সো এই জিনিসগুলো আপনার পেপার পড়লে, মানে আপনার যখন অনেক পেপার পড়বেন তখন বুঝতে পারবেন, আপনাদের আইডিয়া হবে যে কিভাবে লেখা যাবে আর কি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, welcome. তারপর আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা শেষ করি আর কি, এখন হয়ে গেছে। আচ্ছা ভাই, ব্যাকগ্রাউন্ডটা একটু আর একটু বোঝানো যাবে? ব্যাকগ্রাউন্ডটা একটা পেপারে ব্যাকগ্রাউন্ড মানে সব পেপারে কিন্তু ইন ডিটেলসে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে? সব পেপারে ওই যে মাঝে আমরা মাঝে যে প্রথম, হ্যাঁ বুঝতে পারছি আমি, প্রথম যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে আপনার ওই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিছু থাকে, মানে আমার কন্টেক্সচুয়াল ইনফরমেশন যেটা বলি, যে আমরা আইওটি নিয়ে কাজ করতেছি। সো আইওটি নেটওয়ার্কের কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কিছু কন্টেক্সচুয়াল ইনফরমেশন থাকলো। ফর এক্সাম্পল আপনি আইওটি নিয়ে কাজ না করে, ফর এক্সাম্পল আপনি ইমেজ ডিটেকশন নিয়ে কাজ করবেন, তখন আপনি ওই প্রথম প্যারাগ্রাফে আপনি ইমেজ সম্পর্কে আলোচনা করলেন, যে ইমেজ ডিটেকশন এই জিনিস, বা ইমেজ ডিটেকশনটা আসলে কি, বা ইমেজ ডিটেকশনের দরকার কেন, বা ইমেজ ডিটেকশনতে আমরা কি কি বেনিফিট পাচ্ছি। সো এই কন্টেক্সচুয়াল ইনফরমেশন গুলো প্রথম প্যারাটায় চলে আসে। সব পেপারেই থাকবে, ইচ অ্যান্ড এভরি পেপার উইল ও, ডেসক্রাইব এটা ইটস ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি ইনফরমেশন। ক্লিয়ার ছিলাম, থ্যাংক ইউ ভাই। আর হচ্ছে পুরো আর প্যারাগ্রাফ, পুরো ইন্ট্রোডাকশনটা পড়ার পরে কিন্তু আমরা মোটিভেশনটা আমাদের ক্লিয়ার হয়। মোটিভেশনটা কি আসলে? মোটিভেশনটা হচ্ছে আমরা আইওটি নিয়ে কাজ করতেছি। সো আইওটি নিয়ে কাজ করার পরে আমরা দেখালাম যে আইওটি থেকে আমরা এই বেনিফিট গুলো পাচ্ছি, আমাদের লাইফকে আরো ইজি করতেছে, আমাদের লাইফকে আরো কমফোর্টেবল করতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেক প্রবলেমও আমরা ফেস করতেছি, সিকিউরিটি ইস্যুস ফেস করতেছি। সো এই ইস্যুস গুলো যদি আমরা সলভ করতে না পারি, আমাদের প্রাইভেসি হ্যাক হচ্ছে, আমাদের ইনফরমেশন লিক হচ্ছে। সো আমার এই ইনফরমেশন লিকেজ বা প্রাইভেসি হ্যাক এগুলোকে এগুলোকে ডিটেক্ট করতে হবে এবং প্রিভেন্ট করতে হবে। সো প্রিভেন্ট করার জন্য আমরা দেখলাম যে এক্সিস্টিং কি কোন অথর কি কি প্রপোজ করছে, সেগুলো আমরা যখন অ্যানালাইসিস করলাম, তখন একটা কমন প্রবলেম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে এক্সিস্টিং প্রবলেমগুলোর একটা কমন প্রবলেম। ফর এক্সাম্পল, যে এক্সিস্টিং মডেলগুলো হচ্ছে ইফেক্টিভ না ইন টার্মস অফ অ্যাকুরেসি। প্রত্যেকটা আমরা যে এক্সিস্টিং মডেলগুলো দেখলাম তাদের মধ্যে যে মডেলগুলো আছে তাদের মডেলগুলোর ম্যাক্সিমাম অ্যাকুরেসি হচ্ছে 92%। সো কোনো মডেলই 100% অ্যাচিভ করতে পারতেছে না, যদিও আমরা কোনো মডেলই 100%-এ যাবো না, সেক্ষেত্রে অন্য সমস্যা আছে। অ্যাটলিস্ট 99% আমাদের দেখাইতে হবে যে আমাদের মডেল 99% ডিটেক্ট করতে পারে। তখনই কিন্তু তাহলে কিন্তু আমি কমন প্রবলেম কি পাইলাম, যে এক্সিস্টিং মডেলগুলোর ম্যাক্সিমাম অ্যাকুরেসি 92%। সো আমাদের ইমপ্রুভমেন্টের জায়গায় আমরা মডেলকে কিভাবে ট্রেন আপ করলে বা টিউন করলে আমাদের ইমপ্রুভ হয় অ্যাকুরেসি। সো সেটা একটা গ্যাপ। তারপরে আমরা কি করলাম, আমরা ওই মডেলগুলো দেখে তারপরে আমরা আমাদের নিজেদের মডেল প্রপোজ করলাম, যেই মডেলটা আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবো যে আমাদের মডেলের অ্যাকুরেসি, এক্সিস্টিং যে মডেলগুলো আছে তাদের ম্যাক্সিমাম অ্যাকুরেসি 92%-এর থেকে বেশি। সো তখন কিন্তু আমার পেপারটা অ্যাকসেপ্টেবল পেপার এনি কনফারেন্স, ওকে, বা জার্নাল। তারপরে হচ্ছে সেটা
ওই রেজাল্ট এন্ড ডিসকাশনে আমরা একটা আলোচনা করবো যে আমাদের মডেল কেন 92% এর থেকে বেশি আসলো। তো এটা হচ্ছে একটা পেপারের সামারি আর কি, এটা হচ্ছে মোটিভেশন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া মাঝে মাঝে দেখা যায় যে এই যে আমি যে মেথোডোলজি লিখলাম, মানে আমার 92% এর উপরে যাচ্ছে এটা, এগুলা ওরা কিভাবে মানে রিসার্চ করে যে আমার ওয়ার্কটা ঠিক আছে নাকি? এটা তো ওই যে মানে কে সাবমিট করার পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে আপনি যখন পেপার লিখবেন, আপনি যখন এক্সপেরিমেন্টাল সেকশনে ওই ডিটেলস গুলো লিখবেন, তো যারা পেপার রিভিউ করে তারা তো এক্সপার্ট। তো আপনি যদি ওইখানে কোনো কিছু মানে ভুল লেখেন, যে মনে করেন যে আমি এটা লিখে দেই, এটা পেপার তো আমি তো আমার এক্সপেরিমেন্টাল কোড বা ডেটা তো আমি তাদের দিচ্ছি না, তো তারা এটা বুঝতে পারবে না, আসলে এটা মনে করাটা ভুল। যারা এক্সপার্ট তারা ওই ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে যে আপনার আপনার এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা ঠিক আছে কিনা। এবং অনেক ক্ষেত্রে আপনি যখন ভালো কোনো জার্নালে পাবলিশ করতে যাবেন, তখন দেখা যাবে যে তাদের জার্নাল কমিটিকে এই আপনার যে এক্সপেরিমেন্টালের কোড সেটা দিয়ে দিতে হয়, ঠিক আছে। সো তখন তারা সেটা ভেরিফাই করে। এটাও অনেক পরের কথা, মানে অনেক হাই ইম্প্যাক্টেড জার্নালে সাবমিট করলে সেক্ষেত্রে অথররা কি করে, অথররা এখন মনে করেন আমি দিলাম, এখন আমি কোডও দিয়ে দিলাম, তাহলে আমি কি কি বিশ্বাসে তাদেরকে দিব, তারা তো আমার কোড চুরি করে তারা নিজেরা এক্সপেরিমেন্ট করে পেপার পাবলিশ করে দিতে পারে। সো সেক্ষেত্রে অথররা কি করে, গিটহাবে নিজেদের কোড আপলোড করে গিটহাবের লিঙ্কটা তাদেরকে দিয়ে দেয়। তখন তারা হচ্ছে ভেরিফাই করে যে আসলে এই এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা ঠিক আছে কিনা, এভাবে জাস্টিফাই করে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আজকে শেষ করি আমরা।